মীরা বিরক্ত হয়ে বলল, মা, আমি যদি ন্যাংটো হয়ে ওনার পাশে গিয়ে বসে থাকি উনি গলবে না মা। উনি মোম না, উনি লোহা। ওনারে যে আগুন গলাতে পারে সেটা আমি না। দুনিয়ার কেউই পারবে না ওনাকে টলাতে। আর উনি যারে পছন্দ করে তার নখের যোগ্যও আমি না, না রূপে, না গুণে, না ব্যবহারে। শিরিন মীরার গাল চেপে ধরে বলল, কারে পছন্দ করে আশার? বল আমারে। না মা, আমি বলতে পারবো না। আমি কখনোই বলবো না তোমাকে। তুমি আমার মা, আমি চিনি তোমাকে। সেই মেয়েকে জানতে পারলে তুমি তার ক্ষতি করতে চাইবে, আর আশার ভাই সেটা জানতে পারলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। আমার আর এসব কুটকাচাল ভালো লাগে না মা। আমি এবার শান্তি চাই। অযথা তোমার কথা শুনে সময় নষ্ট করেছি আশার ভাইয়ের পিছনে ঘুরে। শিরিন নীরাকে ডেকে আনে। বড় মেয়েটা মেজ মেয়ের চাইতে ভালো বুদ্ধিমতী। নীরাকে সব বলতেই নীরা বলল, আচ্ছা মা, কিছুদিন চুপ থাকো। মীরার মনে হয়তো কোনো দ্বিধা আছে, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। মীরা মনে মনে বলল, আমি আর কখনোই আশার ভাইয়ের সাথে এরকম সম্পর্ক করতে যাব না। আমি নিজ চোখে দেখে এসেছি, এত এত ফ্যান ফলোয়ার হওয়ার পরেও যিনি সেই অনেক বছর আগে পছন্দ করে রাখা পিয়াসাকে আঁকড়ে ধরে থাকতে পারেন, তিনি কখনোই পিয়াসাকে ছেড়ে দ্বিতীয় কাউকে জীবনে চাইবেন না। তাছাড়া বিয়ে জীবনে একবার হয়। মায়ের কথা শুনে আমি নিজের জীবন নিয়ে এত বড় রিস্ক নিব না। পিয়াসাকে আগে যতটা ইনসাল্ট করেছি, এবার থেকে শুধরে যেতে হবে। যতটা আনন্দ নিয়ে আষাঢ়ের দিন শুরু হয়েছিল, ঠিক ততটাই যন্ত্রণা দিয়ে দিনের পরিসমাপ্তি হলো। সকালে বাবা যখন তাকে জানিয়েছিল মাকে না জানিয়ে তিনি একটা সারপ্রাইজ ট্যুর দিতে চান মাকে সাথে নিয়ে, আষাঢ়ের মনে হয়েছিল এই জীবনের সব সুখ বুঝি তার হাতের মুঠো এসে ধরা দিয়েছে। বাবা মায়ের মধ্যে একটা সুন্দর সম্পর্কের চেয়ে দামি আষাঢ়ের কাছে কিছু নেই। দুজনার মধ্যে সম্পর্ককে ভালো রাখতে আশার অদৃশ্য সুতোর মতো জড়িয়েছিল দুজনার মধ্যখানে তাদের অজান্তে। অবশেষে বাবার চোখের পর্দা খুলল। আফসোস এটাই, আরও কয়েক বছর আগে খুললে মা একটু স্বস্তি পেত। আশার রুমে আসলো যখন, তখন রাত প্রায় 2টো। আজ প্রথমবারের মতো আশার অনুভব করলো মা কতটা পরিশ্রম করে। অনুভব করে আশারের বুকটা ভারী হয়ে এলো। মায়ের জন্য কখনো কিছু করা হয়নি। জীবন এমন কেন? আশার বুঝতে পারে না কত দিক সামলাতে হবে তাকে। ভাবতে ভাবতে মনে হলো পিয়াসার কথা। পিয়াসার কথা মনে পড়তে আশারের বুকে যেন ভারী পাথর চেপে বসলো। এই মেয়েটা এত অবুঝ কেন? সবসময় কেন সে আশারকে ভিলেন মনে করে? আশার তাকে স্পেস দিতে বাড়িতে থাকা কমিয়ে দিয়েছে। বাড়িতে থাকলেও রুম থেকে বের হয় না, অথচ মেয়েটা কিছুই বুঝতে চায় না। সবাই বলে আশারের চোখের দিকে তাকালে মেয়েরা প্রেমের সমুদ্রে ডুবে যায়, অথচ দুই চোখ ভর্তি মায়া নিয়ে আশার এই মেয়েটার দিকে তাকায়। সেটাই এই মেয়ে বুঝতে পারে না। সৃষ্টিকর্তায় কেমন খেলা খেলে মানুষকে নিয়ে। যাকে মন চায় সে ছাড়া দুনিয়ার সবাই তাকে ভালোবাসে। অদ্ভুত সব নিয়ম এই জগতের। আশার জানে আজকের পর থেকে পিয়াসার আর তার মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি হবে। পিয়াসার সাথে সম্পর্ক যতটা সহজ হয়েছিল, ঠিক ততটাই দূরে চলে যাবে পিয়াসা তার থেকে। অথচ সে চেয়েছিল পিয়াসাকে নিজের করে পেতে। সকাল হতেই মিরাজুল ইসলাম নার্গিসকে ডাকতে লাগলেন। এমন সাত সকালে চেঁচামেচি শুনে নার্গিস বিরক্ত হয়ে বলল, এরকম চেঁচাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? বড় ভাবি নাই, গিয়ে নাস্তা বানাও যাও। আমারে কি কোনোভাবে ঝুনির বোন মনে হয়? আমি কাজের বেটি। নিজের সংসারের কাজ করলে কেউ কাজের বেটি হয়ে যায় না। ঠিক বলেছেন, নিজের সংসার হতে হয় সেটা। এটা কার সংসার? আমার? কখনো না। এখন আপনার মায়ের সংসার এটা। আপনার মায়ের পরে হবে আপনার ভাবির। আমি এই সংসারের কেউ না, এই সংসারের কোনো দায়িত্বই আমার না। মিরাজুল ইসলাম গম্ভীর হয়ে বললেন, তর্ক করবে না। তর্ক আমি কম জানি না। এক্ষুনি গিয়ে নাস্তা বানাও, মায়ের খাবার তৈরি করো। না করলেন? মিরাজুল ইসলামের মেজাজ তিতিক্ষি হয়ে গেল। রাগান্বিত হয়ে বললেন, তাহলে বের হয়ে যাও যেদিকে ইচ্ছে। নার্গিস আর অপেক্ষা করলো না, সত্যি সত্যি উঠে বের হয়ে গেল। মহুয়া বেগমকে এই সুযোগে একটা উচিত শিক্ষা দিতে হবে। মিরাজুল ইসলাম ভেবেছেন নার্গিস বোধহয় রান্নাঘরে আছে, কিন্তু তার ভুল ভাঙলো। অফিসে যাওয়ার সময় যখন দেখলেন নার্গিস বাড়িতে নেই, নির্জন নীরব পিঙ্কি রিঙ্কি চারজনেই মাকে খুঁজতে লাগলো, কিন্তু নার্গিসকে কোথাও পেল না। সকালে পিয়াসার জন্য নাস্তা নিয়ে এলো ঝুনি খালা। আজকে কে নাস্তা বানালো? কিছুক্ষণ আগে শুনতে পেয়েছে নার্গিস আন্টি বাড়িতে নাই। ঝুনি খালাকে সেই প্রশ্ন করতে ঝুনি খালা বলল, আমি আটা সিদ্ধ করে দিছি, আশার মামা রুটি বানাইছে। পিয়াসা রুটির দিকে তাকিয়ে মুগ্ধ হয়। এত সুন্দর পাতলা রুটি একজন পুরুষ মানুষ বানিয়েছে ভাবতেই অবাক লাগে পিয়াসার।
শিরিন অনেক তদন্ত করেও মীরার থেকে কথা বের করতে পারল না আশার কাকে পছন্দ করে। হিংসায় শিরিনের সারা শরীর কেমন জ্বলতে থাকে। সকালে শিরিনের সবসময় দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এখন রজনী নেই। মহুয়া বেগম শিরিনকে বলেছেন সকালে একটু জলদি উঠে নাস্তা বানাতে, ঝুনির সাথে হাত লাগাতে। শিরিন তাই ইচ্ছে করে আজকে আরও দেরি করে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠতেই মিনি গিয়ে জানালো ছোট মামি বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। শিরিন তড়াক করে উঠে দাঁড়ায়। কি বলছে? এত বড় ঘটনা ঘটে গেছে অথচ সে জানে না। দ্রুত রুম থেকে বের হয়ে রান্নাঘরে যায় শিরিন। রান্নাঘরে গিয়ে দেখে আশার রুটি বানাচ্ছে। শিরিন হতভম্ব হলো না। আশার প্রায় সব কাজই জানে, ওর মা ওকে শিখিয়েছে। বউ এলে যাতে বউয়ের উপর চাপ বেশি না পড়ে। আশার হিরের টুকরো ছেলে, আত্মীয় স্বজন সবার কাছে আশার সব দিক দিয়ে পারফেক্ট। এই জন্যে শিরিন চায়নি আশার হাতছাড়া হোক। নিজের মেয়ের সাথে বিয়েটা দিতে পারলে সব দিক থেকে শিরিন নিশ্চিন্ত হতো। নাস্তার টেবিলে এসে দেখে খা খা করছে পুরো বাড়ি। কোথাও কারো কোনো সারা শব্দ নেই। মীরা চুপচাপ নাস্তা খাচ্ছে। শিরিন মেয়েকে ফিসফিস করে বলল, কাহিনী কি রে? কখন হলো এসব? মীরা রুটি খেতে খেতে বলল, আমি জানি না মা, আর এসব ক্যাচাল ভাল লাগতেছে না। তোর আবার কি হলো? গত রাত থেকে এরকম নখরা করতেছস কেন? কিছু হয় নাই মা, আমার ভালো লাগতেছে না। সারাদিন একজনের পর একজনের পিছে লাগা আর ভালো লাগে না। নিজেদের আর কোনো কাজ নেই এসব ছাড়া। এটাই কি কাজ মা? অন্যের পিছনে এত লেগে কি পেলা? বাবা, বাবা গো, নীতি গল্প শোনাতে এসেছে আমাকে। আজকাল কি ইউসুফের গল্প পড়া শুরু করেছিস নাকি? মীরা আর কথা বলল না। গত রাত থেকে মীরার জীবনের সব হিসেব কেমন উল্টাপাল্টা হয়ে গেছে। সব কেমন যেন লাগছে। মীরা একটা মিথ্যে মরিচিকার পেছনে ছুটছিল মায়ের কথা শুনে। বেলা শেষে দেখে ফলাফল শূন্য। শিরিন মীরার হাত ধরে বলল, মেয়েটা কে? কোন মেয়ে? আশার কার লগে প্রেম করে? আমি কি জানি? সত্যি করে বল, কোনোভাবে কি পিয়াসা? মীরার গলা শুকিয়ে যায়। মা জানলে এরপর থেকে পিয়াসার জীবন নরক করে দিবে। পিয়াসাকে এক ফোঁটা ক্ষতি হলে আশার ভাই সব জ্বালিয়ে পুড়িয়ে দিবে। এই কোন দোটানায় পড়ল মীরা? একটা 5 তারা হোটেলের সি ভিউ রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে রজনী। 3 তলার এই রুমটা থেকে সমুদ্রকে ভীষণ সুন্দর লাগছে। খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে আজকের এই সূর্যাস্ত দেখতে দেখতে রজনীর মনে পড়ল তার জীবনেরই এখন সূর্যোদয় হওয়ার সময় হয়ে এসেছে। জীবনে যা চেয়েও পাওয়া হয়নি সেসব ভেবে আক্ষেপের আগুনে পুড়তে পুড়তে রজনীর এখন নিজেকে কয়লা মনে হয়। পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারল না। কেন যে একটু সাহসী হয়ে প্রতিবাদ করতে পারল না ভেবে পায় না রজনী। কি হতো নার্গিসের মতো সাহসী হলে? কিছুক্ষণ আগে আশার কল করে জানিয়েছে নার্গিস রাগ করে চলে গেছে কোথাও। রজনী ভাবে সে হলে কি কখনো পারতো না। মানুষ হিসেবে সে ভীষণ ভীতু মানুষ, তার চাইতে বেশি অভিমানী মানুষ। অভিমানী মানুষের যন্ত্রণা বেশি। বুকে ক্ষত নিয়েও সে হাসি মুখে নিজের কষ্ট আড়াল করে যায় অনবরত। রজনীর ভাবনার মধ্যেই সিরাজুল ইসলাম উঠে এলেন বাহিরে। রজনীর পেছনে এসে দাঁড়ালেন তিনি। রজনীর ভীষণ হাসি পেল। একটা সময় সিরাজুল ইসলামের সাথে এই মুহূর্তটা কত কল্পনা করেছেন। কল্পনা করে তিনি নিজেই রোমাঞ্চিত হয়েছেন, কিন্তু ভাগ্যে সেই সুখ জোটেনি। আজ এই বয়সে এসে এই অপ্রত্যাশিত রোমান্স ভালো লাগছে না। সব বয়সের আলাদা চাহিদা থাকে। একটা রঙিন বেলুন শৈশবে যতটা আকর্ষণ করে, যৌবনে তার প্রতি কোনো আগ্রহ থাকে না। আর এই মুহূর্তে স্বামীর চাইতে সময় কাটানোর চাইতে বেশি রজনী চিন্তা হচ্ছে বাড়িতে কি পরিস্থিতি এখন। মহুয়া বেগম নাস্তা করেছেন? পিয়াসা কি খেয়েছে? আশার রাতে কখন ফিরেছে? ভাবতে ভাবতে রজনীর চেহারায় চিন্তার ছাপ ফুটে ওঠে। সিরাজুল ইসলাম নিজেও বুঝতে পারছেন এই মুহূর্তে এসে এরকম কিছু রজনীর ভালো লাগছে না। রজনী চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি চিন্তা করছো? কোনো সমস্যা? আপনার এভাবে আমাকে নিয়ে আসা উচিত হয়নি। বাড়িতে কেউ নেই, বাড়িতে অনেক সমস্যা হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না রজনী। আমার এই কাজটা হয়তো অনেক বছর আগেই করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। সেটা আমার ব্যর্থতা। হয়তো এখন সময় শেষ হয়ে গেছে, তবুও নিজের অপরাধবোধ থেকে সামান্য একটুও যদি নিস্তার পাই, তার জন্য খেসারত দিতে আমি এইসব করতে রাজি এখন। রজনী ক্রুর হেসে বলল, সময় গেলে কি সাধন হয় কখনো? আপনি রাজি হলেও বা কি আমার? একটা সময় আপনি অফিস থেকে ফেরার পথে আমার জন্য মনে করে একটা ফুল নিয়ে আসলেও আমার অনেক আনন্দ হতো। অথচ এখন শুধু ফুল না, ফুল গাছ নিয়ে আসলেও আগের মতো সেই অনুভূতি আসে না। সব কিছুর জন্য একটা পারফেক্ট টাইমিংয়ের প্রয়োজন হয়। নির্ধারিত সেই সময় পেরিয়ে গেলে আর সে আনন্দ, আবেগ, আহ্লাদ কিছু আসে না মনে। উল্টো বিষণ্ণ লাগে। ভীষণ পেলামই যখন চেয়েছিলাম, তখন কেন পেলাম না?
ভেবেই বুকের ভিতর যন্ত্রণা হাহাকার করে। আজকের এই সিভিউ রুম আমার কাছে বাড়িতে আমার বেডরুমের চাইতে একটু অন্যরকম ফিল করাতে পারছে না। আমার মন পড়ে আছে আপনাদের সেই বিশাল জমিদার বাড়িতে। আপনার মায়ের খাবারের শিডিউল, পিয়াসার কোনো অসুবিধা হচ্ছে কি না, আশার বাড়িতে ফিরেছি কি না, আমার মন এখন সেখানে। সিরাজুল ইসলাম সমুদ্রের দিকে তাকালেন। হাজার হাজার মানুষ সমুদ্র তীরে প্রিয় মানুষের সাথে সূর্যাস্ত দেখছে। সিরাজুল ইসলামও দেখছেন, তবে তাদের মতো সেই আবেগ নেই মনে। রজনীর গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে সিরাজুল ইসলাম বললেন, কোথাও না কোথাও তুমিও তো আমার মায়ের মতোই রজনী। এই যে তুমি এখন নিজেকে বাদ দিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে চিন্তা করছো। একটা বয়সে এসে সব মানুষ চায় আশেপাশে সবাইকে নিয়ে থাকতে। আমার মা আগের যুগের মানুষ, তার সময়কার স্থান কাল পাত্র আর বর্তমান একরকম না রজনী। আমার মায়ের উপর ক্রোধ জমিয়ে রেখো না। কথার উত্তরে রজনীর অনেক কথাই বলার ছিল কিভাবে মহুয়া বেগম একটা রজনীগন্ধার সতেজতা মলিন করে দিয়েছেন। বলার ছিল কিভাবে বুকের ভিতর বইতে থাকা ভালোবাসার নদীকে মহুয়া বেগম শুকনো মরুভূমি করে তুলেছেন। বলা হলো না কিছুই, কথায় কথা বাড়বে শুধু, সেই সাথে বাড়বে তিক্ততা। বুকের ভেতরে অভিমানের পাহাড় ভারী হতে হতে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার পর্যায়ে চলে এসেছে। এতদিন যখন নীরবে সহ্য করে গেছেন, এখন আর কোনো অযথা তর্ক করবেন না। সিরাজুল ইসলামের মনে হলো তিনি আবারও ভুল করেছেন। রজনীর শুকনো মুখের দিকে তাকালে সিরাজুল ইসলামের ইচ্ছে করে সময়কে বদলে দিতে। কোনো জাদু বলে যদি পারতেন 30 বছর সময় কমিয়ে দিতেন। সেই রজনীগন্ধার সতেজতায় হাসিতে মুগ্ধ হয়েছেন এক সময়। সেই ফুলকে দিনের পর দিন নিজের চোখে শুকিয়ে যেতে দেখেও কোনো প্রতিবাদ জানাতে পারেননি। রজনী রুমে চলে গেল। সিরাজুল ইসলাম বিচের দিকে তাকিয়ে রইলেন শূন্য চোখে। একটা ছেলে আর মেয়ে বিচে হাঁটছে। মেয়েটার পরনে আকাশি রঙের শাড়ি, ছেলের পরনে পাঞ্জাবি। মেয়েটা হাঁটতে হাঁটতে অকারণে হেসে গড়াগড়ি খাচ্ছে। ছেলেটা সযত্নে মেয়েটার কাঁধ নিজের বুকের সাথে টেনে নিচ্ছে। সিরাজুল ইসলামের হঠাৎ মনে হলো তিনি তাকিয়ে আছেন ঠিকই, কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। চোখে ভাসছে অনেক অনেক বছর আগেকার কথা। রজনী শাড়ি হাতে নিয়ে তাকে বলছেন, চলো আমরা আজকে সূর্যোদয় দেখব একসাথে। সকালে তো তারিন ঘুমিয়ে থাকবে, তখন তার অসুবিধা হবে না ওকে রুমে রেখে গেলে। এই সবুজ শাড়িটি পরবো আমি, তুমি এই লাল পাঞ্জাবিটা পরে নাও। সিরাজুল ইসলাম বিরক্ত হয়ে বললেন, পাগল নাকি? সূর্য দেখার জন্য এখন শাড়ি পাঞ্জাবি পরা লাগবে? সূর্য কি এই প্রথম উঠছে নাকি রজনী? জন্মের পর থেকেই তো সূর্য দেখি, তাহলে আজকে কেন এরকম পোশাক পরতে হবে? আর এত সকালে আমার ঘুম ভাঙে না। তুমি তারিনকে নিয়ে যাও অথবা শিরিনদের সাথে যাও। রজনী চুপ করে তাকিয়েছিল। আজ বহু বছর পর মনে হলো সেই তাকানোতে মিশেছিল কত না বলা অভিযোগ, অভিমান, যন্ত্রণা। এই যে ছেলেটা আর মেয়েটা, জীবনের সূর্যাস্তের সময়ও তাদের কোনো একদিন মনে পড়বে দুজনে মিলে একদিন সমুদ্রের পাড়ে ভাবে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন, দুজনা ম্যাচিং পোশাক পরেছেন। এই স্মৃতিটুকু তাদের জীবনের পথে অনেক অভিযোগ দূর করে দিবে, অনেক অভিমান মুছে দেবে। অথচ তার নিজের রুমে ঢুকতে ইচ্ছা করছে না সিরাজুল ইসলামের। রজনীর দিকে তাকালে অনুশোচনায় দগ্ধ হয়ে যান তিনি। এরকম কেন লাগে? এত অনুশোচনা আগে কেন হয়নি? শিরিনের দুই চোখ আস্তে আস্তে ছোট হয়ে আসছে। মীরার ভয় লাগছে মায়ের দিকে তাকাতে। মা কি সত্যি বুঝে ফেলেছেন নাকি? মীরার গলা শুকিয়ে আসছে। মীরা চায় না মা কিছু বুঝুক। মা বুঝলে পিয়াসার জীবন হেল হয়ে যাবে। পিয়াসার জীবন হেল হলে আশার ঘাট ধরে তাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে বের করা নিয়ে মীরা চিন্তিত নয়। মীরা চিন্তিত আশারের কাছে প্রমাণ আছে মীরা 2 দিন বড় মামার আলমারি থেকে টাকা চুরি করেছে। সবচেয়ে বড় ভয় মীরার সেখানে। সেই ভয়ে মীরা চুপ করে গেল। নয়তো মীরা শিরিনের মেয়ে, কেউ তার লেজে পা দিলে ছবল মারতে মীরা দ্বিতীয়বার ভাবার মেয়ে না। পিয়াসাকে সে এত ছাড় দেওয়ার মানুষটা, কিন্তু নিজেকে সেফ রাখতে এসে পিয়াসাকে নিয়ে কনসার্ন হচ্ছে। শিরিন মীরার হাত শক্ত করে চেপে ধরে বলল, জবাই করে দিমু মিথ্যা কথা কইলে। সত্যি করে বল কে? আমি জানি না মা, এসব কথা বাদ দাও। আমার নিজেরই আশার ভাইরে ভালো লাগে না। শিরিন চোখ ছোট করে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, তোর ভালো লাগে না? ঠিক আছে, তাহলে মিমিকে বলবো আমি। লাভের গুড় পিঁপড়াকে আমি খেতে দেব না। নীরা হন্তদন্ত হয়ে ছুটে এলো মায়ের কাছে। হাতের ফোনটা শিরিনের সামনে ধরে বলল, মা দেখো দেখো আশার কার সাথে সম্পর্কে আছে। মীরা নিজেও উঠে গেল গতকালের ভিডিওতে পিয়াসা স্পষ্ট না হলেও ফর্সা হাতের কালো ঘড়িটার দিকে তাকিয়ে শিরিন বুঝে গেল এই মেয়ে পিয়াসা ছাড়া আর কেউ না। শিরিন এই ভয়টাই পাচ্ছিল যেদিন পিয়াসাই বাড়িতে এসেছে সেদিনই, কিন্তু এখন দেখছে তার ভয় সত্যি হতে যাচ্ছে।
শিরিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ভাবনা চিন্তা করে উঠে গেল। পিয়াসার থেকে ওর মায়ের ফোন নাম্বার নিল। পিয়াসা কিছুটা অবাক হলেও নাম্বার দিয়ে দিল শিরিনকে। খানিক পরে যখন মা কল করে পিয়াসাকে, পিয়াসা অবাক হয়। মা এখন স্কুলে আর পিয়াসা এখন কোচিংয়ে যাবে, এই সময় তো মা কল করে না, তাহলে আজকে কি মনে করে কল দিল? পর মুহূর্তে মনে পড়ল কিছুক্ষণ আগে শিরিন আন্টির মায়ের ফোন নাম্বার নিয়েছে তার থেকে। কল রিসিভ করতে মায়ের শান্ত সুর ভেসে এলো কানে। শারমিন মেয়েকে সোজাসুজি বলল, পিয়াসা মা, তুমি এখন বড় হয়েছো, তোমার এই বয়সটা অন্যরকম। এই বয়সে মানুষ অনেক ভুল করে, যদিও সেসবকে আমি ভুল বলি না। জীবন অনেক কিছু শেখায় আমাদের। আজ যা ঠিক মনে হয় তা আবার একটা সময় হাস্যকর লাগে। পিয়াসার কেমন চিন্তা হচ্ছে মায়ের কথা শুনে। চিন্তিত হয়ে পিয়াসা বলল, কি হয়েছে মা, কোনো সমস্যা? আমি আমার মেয়েকে বিশ্বাস করি। যাই হোক, তুমি আমাকে সত্যিটা জানাও। ঘটনা সত্যি হলেও আমি সাদরে মেনে নিব। মিথ্যা বলে আমিও জবাব দিতে জানি। স্কুলে আমার এই রেকর্ড তোমার অজানা নয়। পিয়াসার এবার সত্যি ভীষণ ভয় করতে লাগলো। একটু আগে আশারের ফুফু শিরিন কল করেছে। গতকাল রাতে তুমি আর আশার কি কোথাও গিয়েছিলে? সোশ্যাল মিডিয়ায় আশার একজন সেলিব্রিটি, এটা আমরা সবাই জানি। একটা ভিডিও ভাইরাল হয়েছে গত রাতে। শিরিন আমাকে সেটা পাঠিয়েছে, বলেছে তুমি এখানে পড়ার নাম দিয়ে এসে আশারের সাথে সম্পর্কে জড়িয়েছ। তুমি আশারের সাথে এখানে ওখানে ঘুরতে যাচ্ছ। মা, আশারের প্রতি কি তোমার এরকম কোনো অনুভূতি আছে? আশার ভালো ছেলে, এটা আমরা সবাই জানি। তুমি যাকেই চুজ করবা জীবনে, আমরা তাকেই মেনে নিব, কিন্তু সেসব ব্যাপার আমি এবং তোমার বাবা চাই অন্য কেউ জানানোর আগে তুমি আমাদের জানাবে। আশার দুই চোখ ভিজে গেল। আশারের কথা ভাবলে সে তাকে ভিলেন ছাড়া কিছু ভাবতে পারে না। কখনোই সে আশারকে নিজের জীবনের কিছুই ভাবেন না, সেখানে এরকম অপবাদ। মা, আশার ভাই মানুষ হিসেবে ফেরেশতা হলেও তাকে আমার কাছে ৮-১০ জন মানুষের মতোই মনে হয়। তার প্রতি আমার বিন্দু মাত্র এরকম কোনো আগ্রহ নেই। আর যদি সত্যি বলতে হয়, তাকে আমি চরম অপছন্দ করি। এই জীবনে তিনিই একমাত্র পুরুষ যাকে আমি অসম্ভব রকম অপছন্দ করি। তাকে নিয়ে এরকম কিছুই আমি কখনো ভাবি না। গতকাল রজনী আন্টি আর আঙ্কেল ঘুরতে গিয়েছেন, সেখানে তাদের সিএফ করতে আমাকে নিয়ে গিয়েছে আন্টি। ফেরার পথেই উনি রেস্টুরেন্টে ঢোকেন, সেখানে ওনার অনেক ফ্যান ওনাকে ঘিরে ধরে। বিধায় আমি অসুবিধায় পড়বো ভেবে তিনি আমার সাথে এরকম ট্রিট করেছেন। তাছাড়া তিনি অন্য কারোর সাথে সম্পর্কে আছেন না। আমার তার প্রতি কোনো অনুভূতি আছে, আর না তার আমার প্রতি কোনো অনুভূতি আছে। আমি লিখে দিতে পারি, আশার ভাইয়ের প্রতি আমার এই মনোভাব আজীবন থাকবে। শারমিন মেয়ের কথা শুনে খুশি হলেন। আশার হীরের টুকরো ছেলে হতে পারে, রজনী তার বান্ধবী হতে পারে, কিন্তু তাদের পরিবারের অভ্যন্তরীণ সব নিয়ম নীতি শারমিনের পছন্দ না। মেয়ের শ্বশুর শাশুড়ি হিসেবে রজনী সিরাজুল ইসলাম বেস্ট হতে পারে, কিন্তু শ্বশুরবাড়ি হিসেবে এই বাড়িটা সবচেয়ে নিকৃষ্ট। ঘরের বউকে পায়ের নিচের পাপোশ ভাবে এরা। রজনীর জীবন যেভাবে কেটেছে তার মেয়ের সাথে তা রিপিট হোক শারমিন কখনোই চায় না। কল কেটে শারমিন শিরিনকে কল দিল। শারমিন মহুয়া বেগমের রুমে বসে পান খাচ্ছে মায়ের সাথে। শিরিন শারমিনের কল রিসিভ করতেই শারমিনের তপ্ত সুর ভেসে এলো। শিরিন ফোনের স্পিকার অন করে দিল। আমার মেয়ের নামে আরেকটা মিথ্যা অপবাদ দেওয়ার আগে 10 বার ভেবে কথা বলবেন। আমার মেয়ে ওখানে পড়তে গিয়েছে, ওকে আমি প্রেম করতে পাঠাইনি, কিংবা কোনো ছেলের পেছনে লেলিয়েও দেইনি। আর একবার এই ধরনের কোনো কথা বললে আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো শিরিন আপা। আপনাদের এই পরিবার জমিদারের বংশের হতে পারে, কিন্তু আপনাদের এই পরিবারে কোনো সচেতন বাবা মা মেয়ে বিয়ে দিবে না। যতই হীরের টুকরো ছেলে হোক অথবা যতই ধনী হোক, তারাই দিবে যাদের কাছে অর্থ সম্পদ সব কিছুর আগে। আমার কিংবা আমার স্বামীর কারোরই সেসবে আগ্রহ নেই। আমরা আমার মেয়ের জন্য একটা পরিবার চাই, যেখানে আমার মেয়েকে খাঁচায় বন্দি না রেখে খোলা আকাশ দেওয়া হবে ওড়ার জন্য। আপনাদের পরিবারটা সেসব বুঝবেন না। আমার মেয়ের সাথে আপনার ভাইপোর কোনো সম্পর্ক নেই, না কখনো হবে, আমি কখনো হতে দিব না। শিরিন মহুয়া বেগমের দিকে তাকায়। মহুয়া বেগমের কপালের রগ দপদপ করছে। চুপচাপ নিজের রুমে বসে আছে আশার। আজকে তার ক্লাস নেই। চোখে মুখে দুনিয়ার ক্ষোভ, যেন এখনই ঘটিয়ে দিবে কোনো প্রলয়ঙ্কর ঝড়। দুই চোখ জল জল করছে ক্রোধে। মীরা থরথর করে কাঁপছে। মীরার হয়েছে উভয় সংকট। নিজের মান সম্মান রক্ষা করতে, নিজের পিঠ বাঁচাতে আশারের কাছে এসে ইনফরমেশন দিল তার মায়ের পিয়াসার মাকে কল করার ব্যাপারটা। আন্টিকে এক্স্যাক্টলি কি বলেছে ফুপু? মীরা মিনমিন করে বলল, মা অনেক আজে বাজে কথা বলেছে। পিয়াসার মা নাকি
তোমাদের স্ট্যাটাস দেখে লোভে পড়ে পিয়াসাকে এখানে পড়তে দিয়েছে, যাতে তোমাকে পটাতে পারে। তাছাড়া তোমার আর আমার নাকি বিয়ে এক প্রকার ঠিক হয়েছিল, এখন পিয়াসা এসে আমাদের মধ্যে ঝামেলা করছে, এরকম অনেক কিছু বলেছে। আশার আর বসে থাকতে পারল না। মহুয়া বেগম থম মেরে বসে আছেন, তার মাথায় অসংখ্য হিসাব নিকাশ ঘুরছে। মহুয়া বেগম জমিদার বংশের মেয়ে। মহুয়া বেগমের বাবা ছিলেন শেষ জমিদার, বিয়েও হয়েছে আরেক জমিদার বাড়িতে। অর্থবিত্ত বৈভবের মধ্যে বড় হওয়া মহুয়া বেগমের কাছে বংশ মর্যাদা অনেক দামি বলে এই বয়সে হেসেলে ঢুকেছেন, যাতে কেউ বলতে না পারে জমিদার বাড়ির আগে সেই ঠাট নেই এখন। সেখানে শারমিন রীতিমতো তার পরিবারকে তাচ্ছিল্য করে গেছেন। মহুয়া বেগমের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত গরম হয়ে গেছে। শারমিন যে কথাগুলো বলেছে তা শুনে মহুয়া বেগমের মতো বংশ নিয়ে গৌরব করা মানুষের চুপ থাকা কঠিন। মহুয়া বেগম শিরিনকে বললেন, শারমিন আজ যে এই কথাগুলো বলেছে অহংকার করে, সেই অহংকার যদি আমি চূর্ণ বিচূর্ণ করি তবে আমিও মহুয়া বেগম না, মনে রাখিস। শিরিন উৎসাহী হয়ে বলল, কি করবা মা? সময় হলে দেখবি। মহুয়া বেগমের কথার মধ্যখানে আশার এলো। ঝড়ের বেগে ঘরে ঢুকে আশা শিরিনের হাত চেপে ধরে, তারপর মহুয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, হয় ফুপু এই বাড়িতে থাকবে নয়তো আমি থাকবো। আপনি বলেন কোনটা চান? মহুয়া বেগম বুঝলেন আবহাওয়া এখন বিরূপ, তাই শান্ত সুরে বললেন, তোদের বাড়ি এটা, অবশ্যই তুই থাকবি। শিনের বাবার বাড়ি এটা হলেও স্বামীর বাড়ি না, ওর আসল ঠিকানা ওর স্বামীর বাড়ি। তাই যদি কাউকে চলে যেতে হয় ও যাবে, কিন্তু কি হয়েছে তা আগে বল। ফুপুকে জিজ্ঞাসা করো উনি কেন পিয়াসার মাকে কল করে আজে বাজে কথা বলেছে আমার আর পিয়াসার সম্বন্ধে। পিয়াসার সাথে যেখানে আমার কোনো সম্পর্ক নেই সেখানে ওনার স্পর্ধা কি করে হয় পিয়াসাকে খারাপ কথা বলার? পিয়াসাকে উনি কি ভাবেন? ওনার মেয়েদের মতো নোংরা ভাবেন সবাইকে? আমার মাথা গরম করবেন না ফুপু, সব হিস্ট্রি জানা আছে আমার। মহুয়া বেগম শিরিনের দিকে তাকায়। তার এই মেয়েটা এত জঘন্য হয়েছে, অথচ একটু আগে তার কাছে বলেছে যে সে পিয়াসার মাকে কল দিয়ে বলেছিল পিয়াসার আশারের বিয়ে হলে ভালো হতো, ওদের দুজনকে খুব ভালো মানায়। আশার বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, তাই নাকি পিয়াসার মা এসব কথা বলেছে। শিরিন অপরাধী চোখে মায়ের দিকে তাকায়। মাকে সে অন্যরকম বুঝিয়েছিল, এখন তো ধরা পড়ে গেল। মহুয়া বেগম আশারের দিকে তাকিয়ে বললেন, ওর বিচার আমি করব, তুই ভাবিস না। আশারকে অবাক করে দিয়ে মহুয়া বেগম উঠে গিয়ে শিরিনকে একটা কষে থাপ্পড় মারেন। শিরিন অবিশ্বাস্য দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। আশার আর কথা বাড়ায় না, তার রাগের পারদ একটুও নামেনি। আশার সোজা বের হয়ে যায় বাসা থেকে। আজকে তাদের দলীয় একটা মিটিং আছে। আশার সেখানেও গেল না, রাস্তায় বিক্ষিপ্তভাবে হাঁটতে লাগলো। তার জীবন এত পেঁচানো কেন? সব কিছুতে প্যাচ লেগে যায়। পিয়াসাকে প্রথম যেদিন দেখেছিল সেদিন থেকেই তো আশার পিয়াসাকে ভালোবাসে। আশারের বয়স তখন 17 প্রায়। সেই সময়ের ভালোবাসার চারাগাছটি আশার নিবিড় পরিচর্যা করে অনেক বড় করে তুলেছে। ছাদে দাঁড়িয়ে পিয়াসার বাবা আর আশারের বাবা যখন গল্প করছিল, তখন গল্পের মধ্যে আনোয়ার আঙ্কেল জানান পিয়াসার ব্যাপারটা। এত ছোট একটা মেয়ের জীবনের এরকম করুণ কাহিনী শুনে আশারের বুকের কোথাও একটা গোপন ব্যথা সৃষ্টি হয়। সেই ব্যথা আজও কমেনি। ব্যথা সৃষ্টিকারী মেয়েটাকে যতদিন এই বুকে শক্ত করে জড়িয়ে ধরতে না পারবে ততদিন এই ব্যথা প্রশমিত হবে না, বরং চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আশারের বুক ফেটে যায় যন্ত্রণায়। আজকে ফুপু যে কাজটা করেছে তাতে পিয়াসা তার থেকে আরো হাজারো আলোকবর্ষ দূরে সরে যাবে। পিয়াসাকে ঘিরে জমে থাকা অনুভূতিদের পূর্ণতা হয়ে যাবে অসম্ভব। অথচ সবগুলো অনুভূতি বুকের রক্তের মতো তাজা ছিল। নিজের শখের মানুষটাকে চোখের সামনে দেখেও তার সামনে যেতে পারে না আশার, তাকে মন ভরে দেখতে পারে না। জীবনটা যেন বিষাদে মোড়া ডিসেম্বর মাস, যেই ডিসেম্বর জীবন থেকে হারিয়ে যায় সবকিছু, যেই ডিসেম্বর মানুষকে রিক্ত শূন্য করে দেয়। আমার কই তো তুমি কখনো জানবে না বুকের ভেতরে জন্ম নেওয়া অনুভূতি হত্যা করার কতটা কঠিন। আষাঢ়ের গভীর ভাবনার মধ্যে প্রথম আঘাতটা এসে আষাঢ়ের মাথায় লাগে। এক মুহূর্তের জন্য আষাঢ় দুই চোখে সর্ষে ফুল দেখতে পায়। অপ্রত্যাশিত আঘাতের জন্য আষাঢ় প্রস্তুত ছিল না বলেই পরের আঘাতটা যখন হাঁটুতে পড়ে আষাঢ় উপুর হয়ে পড়ে যায় রাস্তায়। পরপর আরও কিছু আঘাতে আষাঢ় জ্ঞান হারানোর পর্যায়ে চলে যায়। জ্ঞান হারানোর মুহূর্তে আষাঢ় বহু কষ্টে একবার চোখ খুলে তাকায়। হলুদ টি শার্ট পরা রাশেদ আর তার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে হাসছে। আষাঢ় জ্ঞান হারায়। রাশেদ কপালের ঘাম মুছে বলল, শালা অনেক নেতাগিরি দেখাইছস, তুই যা কইবি তাই হইব নাকি? তুই কে এলাকায় মাস্তানি বন্ধ করার, ড্রাগ বিজনেস বন্ধ করার দায়িত্ব তোর কোন বাপে দিছে? তোর বাপ সরকারের সচিব হইতে পারে, আমার হাতও কিছু কম লম্বা না। রাশেদ তার দলবল নিয়ে চলে যায়। রাস্তার উল্টো দিকের দোকানের মান্নান মিয়া আরো কিছু লোকজন নিয়ে আষাঢ়কে হাসপাতালে নিয়ে যায়।
মিরাজুল ইসলাম বসে আছেন নার্গিসের বড় বোন নাসরিনের ঘরে। নার্গিস এখানে এসেছে, খবর পেয়েছেন তিনি। স্ত্রী যতই খারাপ হোক, সে এখন তার সন্তানদের মা। মিরাজুল ইসলাম জানেন, মা যেমনই হোক, কোনো সন্তানই মায়ের সাথে বাবার কোনো ঝামেলা হলে মাকে বাদ দিয়ে বাবাকে সাপোর্ট করতে পারে না। মায়ের দোষ হলেও সন্তান মায়ের দলে থাকে। সকাল থেকে ছেলেমেয়েরা সবাই গোমরা মুখে বসে আছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে। নার্গিস এলো ঘণ্টাখানেক পরে, নাক মুখ ফুলে আছে, সম্ভবত কান্নাকাটি করেছিল। মিরাজুল ইসলাম কথা না বাড়িয়ে বললেন, বাড়িতে চলো। কার বাড়ি? মিরাজুল ইসলাম শান্ত সুরে বললেন, আমাদের বাড়ি। আপনাদের বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। যেখান থেকে আমাকে অবলীলায় বের করে দেওয়া হয় সেখানে আমি ফিরবো না। আমার নামে আপনি একটা বাড়ি কিনে রেজিস্ট্রি করে দিবেন, তারপর আমি নতুন বাড়িতে ফিরবো। মিরাজুল ইসলাম হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। নার্গিসের দুই চোখে ছায় চাপা আগুন। মিরাজুল ইসলাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নার্গিসের চোখের দিকে। এই দুই চোখে এত ক্রোধ কেন? বাড়ি আলাদা না হলে তুমি যাবে না? না। ভেবে দেখো নার্গিস, যা বলছো ঠান্ডা মাথায় ভেবে বলো। বড় ভাবির ব্যাপার আলাদা। তুমি আমার বিয়ের আগে তুমি তোমার ফুল ফ্যামিলি জেনে শুনে এই বিয়েতে রাজি হয়েছো। আমার মা তোমাদের সবাইকে জানিয়েছে আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, মৃত্যু ছাড়া আলাদা বাসস্থান হওয়ার সুযোগ নেই। একান্নবর্তী পরিবারে জীবন কাটানোর মতো মেন্টালিটি তোমার আছে কি না তুমি তোমার মা বাবা সবাই বলছো, এটা কোনো সমস্যা না। নার্গিস দ্বিধায় পড়ে যায়। এটা সত্যি কথা। তাদের মতো ফ্যামিলিতে, এত বড় ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ আসা রীতিমতো স্বপ্নের ব্যাপার। সেখানে নার্গিসের জন্য যখন জমিদার বংশের ছেলের সাথে বিয়ের সম্বন্ধ এলো, নার্গিসের বাবা মা সিদ্ধান্ত নিলেন কিছুতেই হাতছাড়া করা যাবে না। নিম্নবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় নার্গিস সবসময় স্বপ্ন দেখেছে তার জীবনে এমন কেউ আসবে যে তার সব ইচ্ছে পূর্ণ করবে। অনেক অর্থ সম্পদ থাকবে যার। সেই স্বপ্ন পূর্ণ হবে ভেবে নার্গিসও আমোদ করেনি। সেই তখনই মাথায় সেট করে নিয়েছিল, একান্নবর্তী পরিবার হলেও সে নিজেকে গুটিয়ে রাখবে, তাহলেই তো হবে। কিন্তু তবুও সবকিছু সবসময় মেনে নেওয়া খুব কঠিন। বিয়ের পর প্রথম নার্গিস চেষ্টা করেছিল, কিন্তু তাকে আরো বেশি গুটিয়ে দিয়েছিল শাশুড়ি আর ননদ। সবসময় বলতো বড় বউ যেমন শিক্ষিত তেমনই গুণবতী, ছোট বউটা একেবারে ভালো পড়েনি, এজন্য জাতের মেয়ে আনা লাগে। ছোট লোকের মেয়ের থেকে ভালো ব্যবহার আশা করা যায় না। মুখে বলা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক সময় সহজ হয় না মুখে বলার কথা মতো। তখন মনে হয়েছিল অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু পারিনি। আমি বলবো না এখানে আমার দোষ নেই। আমার যতটা দোষ ততটা দোষ আপনার মার এবং বোনের। আপনার বোনের বিয়ের পরেও কেন মেয়েদের নিয়ে এখানে পড়ে থাকবে? কখনো সেটা ভেবেছেন? বিয়ের পর কয়দিন বাবার বাড়িতে আসতে দিয়েছেন আপনার মা আমাকে? হাতে গুনে বলে দিতেন পারবো আমি। তা আমি জানি আমি কখনো বড় ভাবের মতো ফ্যামিলির জন্য কিছুই করিনি, কিন্তু তবুও প্রতিনিয়ত আঘাত পেয়েছি। সবসময় অপমান তিরস্কার করে পেছনে আপনার মা আর বোন। কখনো আপনি একটা কথাও বলেননি তাদের। আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি আলাদা বাসা না হলে যাব না। আপনার মা আছে, বোন আছেন। আপনার সন্তান দেখার জন্য মানুষের অভাব হবে না। আমি না থাকলেও চলবে আপনার সংসারে। মিরাজুল ইসলাম উঠে দাঁড়ালেন, স্ত্রীর দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তুমি কখনোই আমার ফ্যামিলি থেকে আলাদা হতে পারবে না। তাতে যদি স্ত্রীর স্বার্থ হয় আমার আপত্তি নেই। নার্গিসের বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মিরাজুল ইসলাম হেসে বলল, নার্গিস, তোমার সাথে সম্ভবত আমার এটাই শেষ দেখা। আজকের পর আমি আর কখনোই তোমাকে ফিরিয়ে নিতে আসবো না, আর না আমার সন্তানরা কেউ আসবে তোমার কাছে। আমি যোগ্য স্বামী হতে পারিনি তোমার। আশা করছি সামনে যে তোমার জীবনসঙ্গী হবে সে যোগ্য হবে। আর একটা কথা, যেদিন তোমার মনে হবে ফিরে যাওয়া উচিত, ফিরে এসো। মিরাজুল ইসলাম চলে গেলেন। নার্গিস অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মিরাজুল ইসলামের দিকে। নিজের মনকে প্রশ্ন করে নার্গিস, নারী কি কখনো পুরুষের আপন হতে পারে? সম্পর্ক এতই ঠুনকো যে চাইলে এভাবে উপেক্ষা করা যায়? কলিজা ছেঁড়া যন্ত্রণায় নার্গিসের দুই ঠোঁট নীল হয়ে যায়। এই প্রথম তার মনে হয় এর চেয়ে যদি কোনো দরিদ্র পরিবারের বউ হতো তাহলেও ভালো হতো। অন্তত সম্মানটা তো পেত। দুনিয়াতে ভোগবিলাসের চাইতে সম্মানটাই বেশি জরুরি। বিকেলের দিকে নার্গিসের মা এলেন। মেয়ের এরকম অহেতুক রাগের কথা শুনে বিরক্ত হয়ে বললেন, মহিলা মানুষের এরকম রাগ উচিত না। পুরুষ রাগ করলে হয় বাদশা, নারী করলে হয় বেশ্যা। তুই কোন আক্কেলে জামাইরে ফিরাইয়া দিলি? ক আমারে, কই যাইবি তুই? এই বয়সে কি সংসার ভাঙবি? পোলা মাইয়া বড় হইছে না, তোর বাপ আছে যে তোরে খাওয়াবো?
মা আমি কেমনে যাইতাম কও? ওইখানে আমার কোনো দাম নাই। আমার নিজের জামার কাছে আমার চাইতে তার ভাবি আগে মূল্য পাবে। তুমি জানো না, আমার গায়ে হাতও তুলেছে সে। ওইখানেই আমার দাম নেই। নার্গিসের মা বুদ্ধিবতী মহিলা, নিজের মেয়েকে তিনি চেনেন। মেয়ের হাত ধরে বললেন, সংসার একটা যুদ্ধের জায়গা। ওইখানে নিজের পরিশ্রম দিয়ে মাইন্সের মন পাইতে হয়। তুই নিজেই তো আমারে কইছস সব সময় যে তুই সব সময় গা বাঁচাইয়া চলস, সব কিছুর থাইকা দূরে থাকস। সব কিছুর থাইকা দূরে থাকতে থাকতে তুই জামাইরে মনের থাইকাও দূরে চলে গেছস। স্বার্থপর মানুষ কোনোদিন সুখ পায় না মা। তোর যা কত কাম করে তা তো আমি নিজে দেখছি। তোরে কি আমি বুঝাই নাই এরকম চলা উচিত না? এইটা কোনো বিবেকবান মাইন্ডের কাম না। রজনী তো এখন এই সংসারে আছে, তাইলে তোর সমস্যা কি? সবার কপাল একরকম হয় না। জীবনে অনেক কিছু মাইনা নেওয়া লাগে। না মানতে পারলে নিজেরে কখনো সুখী ভাবতে পারবি না। মাইনা নিলেই জীবন সহজ। নার্গিস মাকে বুঝাতে পারে না, আর না পারে নিজেকে বুঝাতে। কি করবে সে এখন? আষাঢ়ের জ্ঞান ফিরল ঘণ্টাখানেক পরে। ধবধবে সাদা বেডে শুয়ে আষাঢ়ের প্রথমে মনে পড়ে সে এখন কোথায়। আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয় সে বোধহয় হাসপাতালে। হাসপাতালের কথা মনে পড়তেই হাতে পায়ে অসম্ভব ব্যথা অনুভব হয়। নিজের ডান হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য অবাক হয় আষাঢ়। ডান হাত ভেঙে গেছে নাকি? প্লাস্টার করা কেন? আশেপাশে কেমন অসুখ অসুখ গন্ধ। হাসপাতালের এই ফিনাইলের গন্ধ নাকে এলে আষাঢ় অসুস্থ বোধ করে। ডাক্তার এলো খানিকক্ষণ পর। আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।